আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পলি টিভি সংবাদ, আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। রানা প্লাজা ট্র্যাজেডির 6 বছর পূর্ণ হলেও সরকারি প্রতিশ্রুতির পুরো অর্থ মেলেনি অনেকেরই। সিরাজগঞ্জের র্যাব 12 বিশেষ অভিযানে চাঞ্চল্যকর পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার এক আসামি আটক। লাখাই হাওড় থেকে কলেজ পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার। এবং শ্রীলঙ্কায় হামলাকারীদের ভিডিও প্রকাশ, দায় স্বীকার আইএসের। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অনেকেই বরণ করেছেন পঙ্গুত্ব, আবার অনেকেরই বলহীন হয়ে গেছে হাত পা। সেদিন কেউ হারিয়েছেন মা, কেউ বাবা, আবার কেউ বা সন্তান। সেই ভয়াবহ স্মৃতি নিয়ে এখনও কাঁদছেন এসব মানুষ। সেই সময় সরকারি সহযোগিতার পাশাপাশি অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের, কিন্তু এই ক্ষতিপূরণ আর পুনর্বাসনের অর্থ মেলেনি অনেকেরই। বিস্তারিত দিনাজপুর ফুলবাড়ি থেকে আল মামুনের রিপোর্টে। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বাড়াই গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী রেবেকা খাতুন 2013 সালের 24 এপ্রিল সাভারে অবস্থিত রানা প্লাজা ধসের দিনে গুরুতর আহত হন। উদ্ধার করার সময় পায়ের শিরা ছিঁড়ে যাওয়া সহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দুটি পাই, যার ফলে পরবর্তীতে 4 বার অস্ত্রোপচারের মাধ্যমে পা দুটি কেটে ফেলতে হয়। এখন তার চলাফেরা সহ যাবতীয় কার্যক্রম ধারস্থ হতে হয় অন্যের। সেদিনের সেই ভয়াবহ ভবন ধসে মৃত্যুবরণ করেছিলেন যারা, তাদের মধ্যে 5 জন রেবেকার পরিবারের। রেবেকার মায়ের মৃত্যুর পর তার লাশটি পর্যন্ত খুঁজে পাননি পরিবারের সদস্যরা। রানা প্লাজা ধসে নিহতের পরিবারকে যেখানে 15 লাখ করে টাকা দেওয়ার কথা, সেখানে পেয়েছেন 10 লাখ টাকা। আমার নাম রেবেকা। আমি ইটারটিক্সে চাকরি করছিলাম 6 তলায়। তারপরও যেদিন ফাটন ধরছে ওই দিন গিয়েছিলাম, যাওয়ার পর চাকরির আমরা তারপর পরের দিন আমাদের ওই দিন ফাটন যেদিন ধরছে ওই দিন আমাদের ছুটি দিছে। ছুটি দেওয়ার পর পরের দিন আবার আমাকে যাইতে বলতেছে যে তোমাদের না আসলে বেতন দিব না, ওভার টাইম দেবে না, এভাবে ভয় দেখাইছে আর কি। তারপর আমরা গেছি। এখন আমরা তো অনেক কষ্ট হয়ে চাকরি বাকরি করছি, এখন যদি ওই সময় যদি আমরা টাকায় যদি বেতন দিতে না পাই, তাই রুম ভাড়া দিব কীভাবে? এই জন্য আর কি গেছি কষ্ট রিয়াতে। যাওয়ার পরে তো ওই যে 2টো পা চলে গেল। তারপর তো দেখতেছি কত কষ্ট ভাবে এভাবে চলতেছি। মা ওই জায়গায় ছিল, মা দাদি অনেক কয়জন ছিল আমার পরিবারের মধ্যে। মা দুনিয়া ছেড়ে চলে গেছে। এভাবে তো জীবন চলতেছে। পাগুলো প্রচুর ব্যথা করতেছে, যে আবার বলতেছে যে হাড্ডি আবার বাড়তি হয়েছে 2টো পায়েরই, আবার কাটতে হবে 2টো পায়ে। এভাবে জীবন প্রচুর ব্যথা করতেছে। এই ব্যথা নিয়ে জীবন এভাবে চলতেছে আর কি। সরকারে আমাদের জায়গায় 2টো পা গেছে কি 2টো হাত গেছে, কিভাবে গেছে, তাদের দিছে 15 লাখ টাকা সঞ্চয়পত্র। আর আমার 2টো পা চলে গেছে, তারপরও আমি 10 লাখ টাকা সঞ্চয়পত্র পাইছি। আরো 5 লাখ টাকা আমি পাইনি। এটা কেন পাননি? এটা পাই না, এটা ভুল রিপোর্ট ওনারাই দিছিল আর কি, লিখতে ভুল হয়েছিল। তারপরে 10 লাখ টাকা সঞ্চয়পত্র পাইছি। তারপর 2টো পা চলে গেছে, তারপরও এটা নিয়ে অনেক কিছু করছি। করার পর এইটা টাকা পাওয়া যায় না। ওই 10 লাখ টাকা সঞ্চয়পত্র যেটা ইন্টারেস্টটা পাওয়া যায়, ওটাই আমরা উঠে কষ্ট করে ভেবে খাইতেছি আর কি। আমার পরিবারের 7 জন ছিল, আমরা 7 জন চাকরি করছিলাম। তার মধ্যে 2 জন জীবিত আসছি, আমার ফুপু আর আমি, আর সবাই মারা গেছে আর কি। তার লাশটাও পাওয়া যায়নি। মা, দাদি, ফুয়াতো ভাই, ফুয়াতো বোন, এরকম 7 জন ছিল। আপনাদের রিলেটিভে 7 জন ছিল, আপনি ওটা একটু বলুন। প্রচুর তো পাওয়াটা ব্যথা করতেছে, হাড্ডিগুলো। এখন তো আবার অপারেশন করতে হবে। এটা নিয়ে তো রাত্রে ঘুমবা পারিনি আমি সারা রাত। তারপরে এখন কোনো সহযোগিতা এখন পাওয়া যায় নাই।
বলতেছি যে আমি জানি কোনো সহযোগিতা জানে, আমি জানি পাই জানি, ওনার কাছে আবদার করতেছি যে কোনো কিছু জানে আর আমাদের দিয়ে জানে হেল্প দিয়ে করতে পারে জানে। যখন আমরা দুইজনে চাকরি বাকরি করছিলাম, মানে আমার ওয়াইফ যখন গার্মেন্টস করছিল, আমি রাজমিস্ত্রির কাজ করছিলাম, সেই কাজটাও করতে পারি না, এখন বেকার ওভাবে বসে আছি। দুর্ঘটনার পর থেকে এই তো আমার ওয়াইফকে নিয়ে আমি চলাফেরা করতেছি, কোনো কাজ কাম করতে পারি না, সবসময় তার পাশে থাকি। পরিবারের দাবি ক্ষতিপূরণের পুরো অর্থ যেন তারা পেয়ে থাকেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে বাংলা বর্ষবরণের আনন্দ ভাগাভাগি করল নীলফামারী সৈয়দপুর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা। মঙ্গলবার বিকেলে সৈয়দপুরের স্মৃতিসৌধ সংলগ্ন মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা প্রতিবন্ধীদের নিয়ে বৈশাখী বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত 23 নারী আসনের সংসদ সদস্য রাবে আলিম। সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মিঠুর সভাপতিত্বে এই সময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকসিদুল মুমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাদল ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনাদের সঙ্গে আমার কেন যোগাযোগ হয়নি আমি জানি না, কিন্তু আপনারা যোগাযোগ রাখবেন। দুজনেই চাকরি দেওয়া হবে, চাকরি রেডি করা আছে, একেবারে গেলেই পাওয়া যাবে। প্রতিদলীয় মানুষকে নিয়ে তুমি একটা অনুষ্ঠান আয়োজন করতে পারবে না, আমি সাগ্রহে। অনুষ্ঠানে উপস্থিত 200 প্রতিবন্ধীর মধ্যে নারীদের একটি করে 3 পিস এবং পুরুষদের একটি করে পাঞ্জাবি দেওয়া হয়। এছাড়াও তাদের মাঝে বাঙালি খাবার মুড়ি, নাড়ু, মোয়া, বাতাসা ও জিলাপি বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রতিবন্ধীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাইবান্ধায় বাল্য বিয়ে নিয়ে নিবন্ধন করার সময় সৈয়দ আব্দুল হাদি নামে এক কাজীকে হাতে নাতে আটক করে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের শাহপুর গ্রামে একটি বাল্য বিয়ের আসরে বিচারক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এই দণ্ডপ্রাপ্ত সৈয়দ আব্দুল হাদি উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামের মৃত আজহার আলীর ছেলে। বিবাহ অনুষ্ঠান চলাকালে আমরা পুলিশ সহ অভিযান পরিচালনা করি। বরপক্ষ এবং মেয়ে পক্ষ সকলে পালিয়ে যায়, কিন্তু আমরা কাজী মোহাম্মদ আব্দুল হাদিকে আমরা হাতে নাতে তাকে গ্রেপ্তার করি এবং বাল্যবিবাহ নিরোধ আইন এর 11 ধারা মতে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। 1971 সালের 24 এপ্রিল আজকের এই দিনে সিরাজগঞ্জ জেলায় প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়েছিল উল্লাপাড়া ঘাটিনা রেল সেতুতে। ট্রেনগামী পাক সেনাদের প্রতিহত করে বীরত্বের প্রমাণ রেখেছিল লতিফ মির্জার নেতৃত্বে আমাদের সূর্য সন্তানরা। তাই মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ। এদিকে উপজেলা প্রশাসন বলছে স্মৃতিস্তম্ভ নয়, এখানটায় আমরা মুক্তিযোদ্ধা জাদুঘর সহ আরও অনেক কিছু নির্মাণের কথাও ভাবছি। সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মইনুল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 32 লাখ টাকা বিনিময়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ। উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ঘাটিনা রেল সেতুর কাছে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। করতোয়া নদীর পারে 71-এর মহান মুক্তিযুদ্ধকালে 1971 সালে 24 এপ্রিল সিরাজগঞ্জে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়। মূলত মুক্তিযোদ্ধাদের এই স্মৃতি ধরে রাখার জন্যই এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। স্মৃতিসূত্রা হওয়াতে আমাদের অ্যাকচুয়ালি আসলে আমরা অনেক গর্বিত। আর আমাদের আশেপাশে অনেক স্কুল আছে, পোলাপানা আসে এখানে বেড়াইতে, দেখার মতো সেরকম কোনো পরিবেশ ছিল না। স্মৃতিসূত্রা হয়েছে, কিন্তু এখানে একটা শিশু পার্ক হওয়ার দরকার আমাদের। এখানে অনেক লোকজন আসে ফাঁকের থেকে ঘুরতে, অনেক দূর থেকে আসে। হয়েছে আমাদের জিনিসটা আরেকটু উন্নত হইলে পারে হয়তো জিনিসটা আরেকটু ভালো হইতো। তবে এটাই দাবি যাতে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের স্মরণে যে জিনিসটা করেছে সেটা যেন সারা জীবন এভাবে বহাল থাকে আর কি। আমরা আনন্দিত এবং গর্বিত, আরও যাতে উন্নত হয়। আমাদের জনাব তানবীর ইমাম এই স্তম্ভ করেছে এবং অনেক লোক এখানে আসবে। হতে মনে করেন যে এলাকার যারা ছেলে পেলে আছে বা ময়মুরবি আছে তারা অনেক খুশি, সাধারণবাসী অনেক খুশি। আরও এই জায়গাটা যদি আরও একটা সুন্দর পরিবেশ হয়, আর একটু বসার জন্য জায়গা যদি হয় তাহলে আরও ভালো হবে। লোকজন আসবে, মানে ইয়ং জেনারেশনেরা বুঝবে যে না একটা শহীদ স্মৃতি হয়েছে এখানে এই শাহজাহানপুরে।
এবং নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথার স্মৃতি দেশপ্রেম আরও উৎসাহিত করবে এমনটাই ধারণা করে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী বিভাগ এর নির্মাণ কাজ বাস্তবায়ন করে। স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা যায়, স্মৃতিস্তম্ভটির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পটির নকশামতে মূল সৌধটি 55 ফুট দীর্ঘ এবং প্রস্থ 40 ফুট। মুক্তিযুদ্ধের কিছু প্রামাণ্য চিত্র, মুক্তিযোদ্ধাদের কিছু বীরত্বের কাহিনী আমরা ওখানে সংযোগ করতে চাই। কথা হচ্ছে ইতিমধ্যেই আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলেছি, এমপি মহোদয় কথা বলেছেন। আমরা আশা করছি আগামী 24শে এপ্রিল, মানে 20 সালের 24শে এপ্রিল আমরা এইগুলো ওখানে সংযোগ করতে পারবো। সেই হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যেটা প্রত্যাশা করি। এছাড়া অন্যান্য অবকাঠামো রয়েছে। উল্লাপাড়ায় ঘাটিনা রেল সেতুর এলাকাতে 71-এর মহান মুক্তিযুদ্ধকালে 24 এপ্রিল পাক সেনাদের সিরাজগঞ্জ প্রবেশে বীর মুক্তিযোদ্ধাগণ প্রতিরোধ গড়ে তোলেন। সেদিন প্রতিরোধ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে 15 জন পাক সেনা নিহত হন। এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন পেশার জনগণ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান ঘাটিনায় একটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে নানাভাবে দাবি করে আসছিল। অবশেষে তা বাস্তবায়ন হয়েছে। উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর কাছেই আমাদের মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটি 24শে এপ্রিল 1971 সালে সংগঠিত হয় এবং সেই যুদ্ধে আমাদের বেশ কিছু সংখ্যক পাক হানাদার বাহিনী নিহত হয় এবং মূলত এই সিরাজগঞ্জ অঞ্চলে আমাদের পাক বাহিনী যে আক্রমণ করছিল এবং তাদের যে মূল যে বাহিনীটি ছিল এই রেল সেতু দিয়ে পার হওয়ার কথা ছিল। বীর সন্তানদের বাহিনী সেই প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেই পাক বাহিনীদের তাদের যে শক্তিকে, বিশেষ করে তাদের এই প্রতিরোধ যুদ্ধে তাদেরকে পিছিয়ে হতে দেওয়া হয়। সেই মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করার জন্য, সেই স্মৃতিকে স্মরণে রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এলজিডির মাধ্যমে আমাদের ঘাটিনা ব্রিজ সংলগ্ন একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে সেই স্মৃতিস্তম্ভকে বা সেই মুক্তিযুদ্ধের স্মৃতিকে মানুষের সামনে, যাতে আমাদের নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ওঠে, তাদের সামনে যাতে এই স্মৃতি ধরে রাখতে পারে, সেই জন্য আমরা শুধু আমাদের এই কমিটি স্তম্ভ নয়, এখানটায় আমরা একটি মুক্তিযুদ্ধ জাদুঘর সহ আরও কিছু স্থাপনা নির্মাণের জন্য আমরা ভাবছি এবং আমরা সদস্য সরকারকে আমরা এই বিষয়ে প্রস্তাবনা প্রেরণ করব, যাতে আগামী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে তারা আগামী প্রজন্ম বাংলাদেশকে একটি স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে তুলতে পারে। নিউজ ডেস্ক, পলি টিভি। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে শীর্ষক পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল 9টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, প্যানেল মেয়র নূর হোসেন, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি থানার পরিদর্শক বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, উপজেলার 8টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, উপজেলা প্রশাসনের অধীনে সকল দপ্তরের প্রধান কর্মকর্তাগণ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক কর্মী সহ সকল ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কায় ইস্টার সানডে প্রার্থনার সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় এক হামলাকারীরা ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে হামলার পূর্বে প্রস্তুতি নেওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। রোববার শ্রীলঙ্কায় ওই হামলার ঘটনায় 35 বিদেশি নাগরিক সহ মৃতের সংখ্যা এখন 310 জন ও আহত হয়েছেন 400। এই ঘটনায় 7 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে 2 হামলাকারী ক্যাফেটেরিয়া ও হোটেলের বারান্দায় বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। রোববার স্থানীয় সময় সকাল 9:45টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ রাজধানীর বাইরে 3টি গির্জায় একযোগে বোমা বিস্ফোরণ হয়। ইস্টার সানডে প্রার্থনার সময় কলম্বোর সেন্ট অ্যান্থনিস চার্চ, পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বের সেন্ট সেবাস্তিয়ান চার্চ ও ভ্যাটিকাকোলোর জিয়ন চার্চে শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়। একই সময়ে কলম্বোর পর্যটকদের কাছে জনপ্রিয় 3টি বিলাসবহুল হোটেল শাংরিলা, সিনামন এবং কিংসবারি হোটেলেও বোমা হামলা চালানো হয়। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় স্থানীয় জঙ্গি গোষ্ঠী জামাত আল তৌহিদের দায় স্বীকারের একদিন পর ইসলামিক স্টেট IS এর দায় স্বীকার করেছে।
সন্ত্রাসী আফজালের চাঁদাবাজি ও হামলায় অতিষ্ঠ পটুয়াখালীর কলাপাড়ায় নোমরহাট বাজারের 2 শতাধিক ব্যবসায়ী দ্বিতীয় দিনের মতো সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট করেছে সাধারণ ব্যবসায়ীরা। মঙ্গলবার নোমরহাট বাজারে ব্যবসায়ীদের আফজালের জিম্মি দশা থেকে মুক্তি চেয়ে এই কর্মসূচি পালন করে। ব্যবসায়ীদের এই ধর্মঘটে গ্রামবাসীরা দুর্ভোগে পড়লেও সন্ত্রাসী আফজালের শাস্তির দাবিতে তারা একাত্মতা প্রকাশ করে ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারের জায়গা দখল করে শুরু করে আফজাল নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করছে। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আফজালের শাস্তির দাবিতে মানববন্ধন এবং কলাপাড়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে অভিযুক্ত আফজাল হোসেন হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পলি টিভি সংবাদে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি আরও সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। স্বাগত আরও একবার পলি টিভি সংবাদে। চাঞ্চল্যকর পাকিস্তানি কিশোরীকে ধর্ষণ মামলার 1 নম্বর আসামি আলামিনকে গ্রেপ্তার করেছে র্যাব 12 একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃত আসামি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার আবুল হোসেনের ছেলে আলামিন। আসামি পাকিস্তানি কিশোরীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত 26 তারিখ রাত 9:30 কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় এবং আলামিন বিবাহের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে শারীরিকভাবে নির্যাতন করে বলে পাকিস্তানি কিশোরী মা বাদী হয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় অভিযোগ করলে পুলিশ র্যাব অভিযুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে তৎপর হয়। অবশেষে 23/4/19 তারিখ র্যাব 12 অভিযানিক দল কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার পঞ্চনগর গ্রামে অভিযান পরিচালনা করে 1 নং আসামি আলামিনকে গ্রেপ্তার করে। সিরাজগঞ্জ র্যাব 12 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ফিরোজপুরের স্বরূপকাঠিতে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়। উপজেলার স্বরূপকাঠি পৌরসভার সামনে মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি স্বরূপকাঠি শাখার নেতৃবৃন্দ। নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে তারা এই মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, স্বরূপকাঠি পূজা উদযাপন কমিটির সভাপতি শশাঙ্ক রঞ্জন সমাদ্দার, সাধারণ সম্পাদক তাপস বড়াল সহ আরও অনেকে। হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের দক্ষিণে মদিবল থেকে কচুরিপানা ও পানির নিচে নিমজ্জিত বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল 5টার সময় হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, লাখাই থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেন ও ওসি তদন্ত অজয় দেবের যৌথ অভিযানে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত উজ্জ্বল মিয়া হবিগঞ্জ সাইদ উদ্দিন ডিগ্রি কলেজের 2য় বর্ষের ছাত্র ও উপজেলার মোড়াকারি গ্রামের শাহ আলম মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি 20 তারিখ উজ্জ্বল মিয়া নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পর একই মাসের 26 তারিখ লাখাই থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ নিখোঁজ উজ্জ্বলকে উদ্ধার করতে তৎপর হয়। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উপজেলার ধর্মপুর গ্রামের ফারজানা বেগম বৃন্দাবন কলেজের ছাত্রী ও তার পিতা মঞ্জু মিয়া সহ তার মাকে গত 21 তারিখ রাতে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উল্লেখিত স্থান থেকে সোমবারে উজ্জ্বল মিয়ার বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়। বিষয়টি প্রেম ঘটিত উল্লেখ করে প্রেস ব্রিফিং নিশ্চিত করে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নূরপুর গ্রামে বসতবাড়ি ও ফসলি জমি ঘেঁষে 3 ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের কাজ চলছে। চিমনি তৈরির কাজ প্রায় শেষের পথে। ইটভাটাটির সাথে এবং পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা দরিদ্র হওয়ায় তারা এই ইটভাটা স্থাপনের প্রতিবাদ করার সাহস পায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সূত্রে জানা গেছে, জনবসতি এলাকা থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরে অনাবাদি জমিতে ইটভাটা স্থাপন করতে হবে, কিন্তু সব নিয়ম উপেক্ষা করে নূরপুর গ্রামের বসতবাড়ি ঘেঁষে এবং তিন ফসলি কৃষি জমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এর ফলে ওই আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ করার না শর্তে বলেন ইটভাটার মালিকেরা খুব প্রভাবশালী, দরিদ্র মানুষ প্রতিবাদ করলে বিপদে ফেলতে পারে। পলি টিভি সংবাদ এ পর্যন্তই। পলি টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politv এবং ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/politv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লী টিভি, দেশ ও জনতার কথা বলে।